আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। সিন্ডিকেটের মোড়ক, এই মোড়কটাই শুধু বদলায়, কিন্তু সিন্ডিকেট সেটা সেই জায়গায় স্থায়ী হয়ে যায়। এটাই হচ্ছে বাংলাদেশের ফুটবল। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সেক্ষেত্রে যারা বাড়ির পথে ছুটছেন সবার নিরাপদ যাত্রাটাই কামনা করছি। ইতিমধ্যেই অনেকগুলো দুর্ঘটনা ঘটে গিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে আসছি সেই আলোচনায়। সিন্ডিকেট, বাংলাদেশ ফুটবল নিয়ে যেন সিন্ডিকেটের শেষই হচ্ছে না। বলতে পারেন সেটা আমি কেনই বা বলছি, সেই আলোচনাটাই আমরা এখন একটু করতে পারি। সেক্ষেত্রে বাংলাদেশ ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের ম্যাচকে সামনে রেখে যেই স্কোয়াডটা ঘোষণা করলো, সেখানেই তো এই সিন্ডিকেটের বিষয়টা আরও স্পষ্ট। কেননা এই মুহূর্তে সবচেয়ে যেই নামটা সামনে আসে, আনিসুর রহমান জিকো, গোলকিপার, তাকে প্রাথমিক স্কোয়াডে রাখা হলেও ফাইনালি তাকে মেইন যে স্কোয়াড, সেখানে হাবিয়ের কাবরেরা তাকে রাখেনি। জিকোর ব্যাপারে প্রশ্ন করা হলে কাবরেরা যে উত্তরটা দেন সেটি যদি একবার শোনেন, আপনার মাথায় আকাশ ভেঙে পড়বেই। কেননা জিকো যেই ক্লিন শিটগুলো রেখেছেন সেখানে নাকি তার অবদান নেই, পুরো অবদান টিমের বাকি যেই প্লেয়াররা রয়েছে তাদেরই। সেক্ষেত্রে ডিফেন্স লাইন আপের যে অবদান সেটাই হয়তোবা তিনি সামনে আনবেন। জিকোর জায়গায় হাবিয়ের কাবরেরা একজন তরুণ গোলকিপার নিতে চান, সেজন্যই মূলত ইশাদ আকন্দ তাকেই এই স্কোয়াডে একজন তরুণ গোলকিপার হিসেবে হাবিয়ের কাবরেরা যুক্ত করেছেন। জিকোর বয়সটাই বা কত, অনেকেই হয়তোবা এই বয়সটা জানেন না। সেক্ষেত্রে জিকোর বয়স মাত্র 28 বছর। রিয়াল মাদ্রিদ এই মুহূর্তেও চ্যাম্পিয়ন্স লিগে তাদের ছন্দটা উড়ন্ত। সেক্ষেত্রে তাদের যে গোলকিপার থিবো কর্তুয়া, তার বয়সটা কত, কিংবা অনেকেই ব্রাজিল সাপোর্ট করেন, সেক্ষেত্রে এডারসন কিংবা এলিসনদের বয়সটাই বা কত। সবারই তো বয়সটা 32-এর উপরে। আনিসুর রহমান জিকো যেখানে মাত্র 28 বছর বয়স, তাকে এখনও কাবরেরা তরুণ ভাবতে পারছেন না। সেক্ষেত্রে ওই যে ইশাদ আকন্দকেই তিনি এই দলটাতে যুক্ত করেছেন। সিন্ডিকেটের কথা যে আমরা বলছিলাম, সেই সিন্ডিকেটের আলোচনাটাই কেন আসলো, বা আর কি কি কারণে আমরা বলছি এই যে বাংলাদেশ ফুটবল সিন্ডিকেটের মোড়কে চলছে। প্রথম অপশন, আনিসুর রহমান জিকো এই মুহূর্তে দুর্দান্ত পারফরমেন্স করেও স্কোয়াডে নেই, এবং বাংলাদেশ দলে যে গোলকিপিং কোচ সেখানে আসলে কে রয়েছেন। বাংলাদেশের স্প্যানিশ গোলকিপিং কোচ তিনি না আসার কারণে আশরাফুল ইসলাম রানাকে গোলকিপিং কোচিংয়ের জায়গাটা দেওয়া হচ্ছে। তিনি আসলে ব্রাদার্স ইউনিয়নের গোলকিপিং কোচ। সেক্ষেত্রে সেখানেও তার লাইসেন্সটা নেই। ব্রাদার্স ইউনিয়নের আগের যে গোলকিপিং কোচ ছিলেন, তার লাইসেন্সটা ব্যবহার করেই তিনি সেখানে দায়িত্ব পালন করেছেন, এখন বাংলাদেশের কোচ হয়ে আসছেন। অথচ এই জায়গায় আপনি যদি দেশীয়দের মধ্য থেকে যোগ্য একজন নির্বাচন করতে চান, সেক্ষেত্রে তিনি হতে পারেন নয়ন, যিনি কিনা বসুন্ধরা কিংসে দায়িত্ব পালন করছেন। এখানেই হচ্ছে মূলত সিন্ডিকেটের মূল রহস্য। একটা সময় যখন বসুন্ধরা কিংস কিংবা আবাহনী এই দুইটা ক্লাবের আধিপত্য ছিল বাংলাদেশ ফুটবলে, সেই জায়গাটা এখন তাদের আধিপত্য কমে বর্তমানে ব্রাদার্স ইউনিয়ন এবং মোহামেডানের হাতে চলে যাচ্ছে। বিষয়টা আরও স্পষ্ট হতে আরেকটা পয়েন্ট আলোচনা করা যাক। বাংলাদেশ দলের ম্যানেজার এই মুহূর্তে আমির খান, তিনি ব্রাদার্স ইউনিয়নেই দায়িত্ব পালন করেন। সেক্ষেত্রে কিভাবে এই ইশারাগুলো চলছে, ইশরাক হোসেন, সাদেক হোসেন খোকার পুত্র, তিনিও ব্রাদার্স ইউনিয়নের একটা দায়িত্বে রয়েছেন। সেই জায়গাটাই এখন কিন্তু সবচেয়ে বেশি আলোচনার। এই যে প্রত্যেকটা জায়গায় রদবদল, এই ইশারাগুলো কোত্থেকে আসে আমরা এখন আরও বেশি স্পষ্ট। সেক্ষেত্রে বাংলাদেশের কোচ, তার পরিবর্তনটা হয় না কেন? হাবিয়ের কাবরেরা সম্ভবত সিন্ডিকেটের সাথে নেগোসিয়েশনটা খুব ভালোই করতে পারেন। সব কিছুর রদবদল হয়, কিন্তু সিন্ডিকেটের রদবদল হয় না। তার সাথে সাথে হাবিয়ের কাবরেরারও কোনো রদবদল হচ্ছে না, হওয়ার কোনো শঙ্কাও আমরা দেখতে পাচ্ছি না। কেননা তিনি এই সিন্ডিকেটটাকে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারেন, সবার সাথে লেয়াজু করে তিনি চলতে পারেন। বিগত সময়গুলোতে আমরা সেই বিষয়টা দেখে এসেছি, এখনও সেই বিষয়টা স্পষ্ট। তার নাকি এই মার্চে চুক্তি শেষ হচ্ছে না, সম্ভবত এপ্রিলেই নাকি তার চুক্তি শেষ হবে। স্বয়ং হাবিয়ের কাবরেরাও এই ব্যাপারটা স্পষ্ট করেছেন। তার মানে কি আবারও কি চুক্তি নবায়ন হতে যাচ্ছে? তাবিদ আউয়াল কি হাবিয়ের কাবরেরাকে আরও একবার বাংলাদেশের ফুটবলের কোচ হিসেবে রেখে দিবেন? এত এত প্রশ্ন, এত এত সিন্ডিকেটের মোড়ক, সব কিছুই এখন বাংলাদেশ ফুটবলের ধ্বংস টেনে নিয়ে আসতে পারে। সামনে বাংলাদেশের দুইটা ম্যাচ, ভিয়েতনামের বিপক্ষে, সিঙ্গাপুরের বিপক্ষে। যেহেতু এশিয়ান কাপের স্বপ্ন পুরোটাই শেষ, সেক্ষেত্রে এখন আমাদের প্রস্তুতি সাফকে কেন্দ্র করে। সেই জায়গায় হাবিয়ের কাবরেরা
কি পদক্ষেপ নেবেন, কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি পদক্ষেপ নেবেন? নতুন কোনো কোচ আমাদের আসবে কিনা, নাকি এই হাবিয়ের কাবরেরার পদক্ষেপ নিয়েই আমাদের নতুন যাত্রা, সাফের যাত্রাটাও শুরু করতে হবে? এখানে আরও একটা বিষয় আলোচনা করা যায়। আমিনুল হক, সাবেক গোলকিপার, বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন, ফুটবল নিয়ে তার কোনো কথা এখন পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ায় কিংবা কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় তাকে বলতে দেখা যায় না। তার সব ভাবনা চিন্তা সব কিছুই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে। তার মানে এই ফুটবল ফেডারেশনের দায়িত্বটা কে নেবেন? ফুটবলের যে অনিয়ম সেগুলোই বা কে মোচন করবেন? নাকি তারা দুজন ভাগ করে নিয়েছেন, একজন ইশরাক হোসেন আর একজন আমিনুল হক, দুইজনে দুইটা বোর্ডের কিংবা দুইটা ফেডারেশনের দায়িত্ব পালন করবেন? ক্ষমতার পালাবদল হয় কিংবা দলের পরিবর্তন হয়, কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কোনো পরিবর্তন উন্নতির দিকে আসে না। শুধু পরিবর্তনটাই আসে কে চালাবেন কিংবা কার আধিপত্য থাকবে। এই সকল বিষয়ই এখন বাংলাদেশের স্পোর্টস আঙিনায় সবচেয়ে বেশি হুমকি। বাংলাদেশের ফুটবল কবে আসলে মুক্ত হবে এই সিন্ডিকেট থেকে, কিংবা সিন্ডিকেটের মোড়ক থেকে কবে সরে আসতে পারবে, সেই চিন্তা কিংবা সেই প্রশ্ন কোটি ফুটবল ভক্তদের মাঝেই। প্রবাসী ফুটবলারদের আগমন চলছে কিংবা চলবে, আরও আসবে। অনেকে ইতিমধ্যে হতাশও হয়েছেন। কিউবা মিচেল কিংবা ক্যাসপার হকরা, তারা এখন পর্যন্ত হতাশ। তাহলে বাংলাদেশ ফুটবলের উন্নতি আমরা কোন দিকে কতটুকু দেখতে পাই? আপনার কি মনে হয়? আপনিও কি আমার সাথে একমত কিনা? বাংলাদেশ ফুটবল এই মুহূর্তে সিন্ডিকেটের রদবদল হয়েছে, আদৌ সিন্ডিকেট মুক্ত হচ্ছে না? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।